সেবার পুজো সেপ্টেম্বরের শেষে। গত এক মাসে শিবানী বেশ কয়েকবার লক্ষ্মী আর তাতানকে নিয়ে পুজোর বাজার করেছে। লক্ষ্মীর সংকোচ হয়, কিন্তু মায়ের আর মন ভরে না। তাতানের জামা কাপড়ের শখ নেই, যদিও মা জোর করে ওর জন্য নানা রকমের পোশাক কিনেছেন। সোমবার থেকে দুজনে স্কুলে পুজোর ছুটি পড়ে যাবে। আগামীকাল থেকেই পুজো শুরু হবে। রাতে লক্ষ্মীর ঘরে বসে বসে মা মেয়ে প্ল্যান করছে কোন দিন লক্ষ্মী কি পরবে, সকালে কি পরবে, সন্ধ্যায় ঠাকুর দেখতে যাওয়ার সময় কি পরবে। তাতান বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে। ছুটির দিনে বাথরুমের কাজ সেরে সে দৌড়াতে যায়। সেদিনও তাতান তৈরি হয়ে বেরোতে যাবে। হঠাৎ সে পাশে লক্ষ্মীর ঘর থেকে অস্পষ্ট গোঙানির মতো আওয়াজ শুনল। তাতানের কান খাড়া হয়ে উঠল। লক্ষ্মীর ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে খোলা। তাতান উকিয়ে দিল ঘরে হালকা আলো। তাতান আস্তে করে দরজাটা ঠেলল। লক্ষ্মী, তাতান আস্তে করে ডাকল। লক্ষ্মী ঘোলাটে চোখে তার দিকে তাকালো। তোমার কি হয়েছে? লক্ষ্মী দুদিকে মাথা নাড়ল। তাতান লক্ষ্মীর কাছে গিয়ে তার কপাল স্পর্শ করল। আরে, সে চমকে উঠল। তোমার গা তো পুড়ে যাচ্ছে, আমি মাকে ডাকছি। না, থাক না। লক্ষ্মী ক্ষীণ কণ্ঠে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার প্রবল কাশি উঠেছে। লক্ষ্মী নিজের মুখে চাপা দিয়ে বাথরুমের দিকে ছুটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। প্রবল কাশিতে শ্লেষার সাথে একটু রক্ত বেরিয়ে এসেছে। লক্ষ্মী বমির ফোয়ারা দিয়ে মেঝে ভাসিয়ে দিয়েছে। মা, মা! তাতান চিৎকার করে উঠল। শিবানী তখনই বাথরুম থেকে বেরিয়েছেন। তিনি ছুটে আসলেন, সর্বাস্বর ছুটে আসলেন। লক্ষ্মীর মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তাতান আতঙ্কিত মুখে জবুতবু হয়ে দাঁড়িয়ে আছে। সর্বেশ্বর লক্ষ্মীকে মেঝে থেকে তুলে বিছানায় শুয়ে দিয়েছেন। শিবানী ছুটে গিয়ে বাথরুম থেকে একটা টাব নিয়ে এসেছেন। একটা তোয়ালে গরম জলে ভিজিয়ে নিয়ে এসেছেন। দুজনেই অভিজ্ঞ ডাক্তার, যুদ্ধস্তরীয় তৎপরতায় লেগে পড়েছেন। শিবানী লক্ষ্মীকে পরীক্ষা করছেন। সর্বেশ্বর কয়েকটা ফোন করলেন। কিছুক্ষণের মধ্যে তার হাসপাতাল থেকে কয়েকজন চলে আসলো। একজন লক্ষ্মীর রক্ত পরীক্ষার জন্য একটু রক্ত নিল, একজন ইসিজির ব্যবস্থা করল। শিবানী সবাইকে ঘর থেকে একটু বেরোতে বললেন। শীঘ্রই জানা গেল লক্ষ্মীর নিউমোনিয়া হয়েছে। তার বাম ফুসফুসে জল জমেছে। সর্বেশ্বর মেয়েকে একটা ইঞ্জেকশন দিয়েছেন। লক্ষ্মীর বুক জোরে জোরে উঠছে নামছে, গলা দিয়ে সাই সাই আওয়াজ বেরোচ্ছে। তাতানের দু চোখে জল ভরে উঠেছে। শিবানী ছেলের কাঁধে হাত রাখলেন। তাতান সজল চোখে মায়ের দিকে তাকালো। মা, লক্ষ্মী কি মরে যাবে? লক্ষ্মীকে ছাড়া আমি। তাতান কেঁদে উঠল। কেঁদো না বাবা, লক্ষ্মীর কিছু হবে না, ও একেবারে ঠিক হয়ে যাবে। মা সস্নেহে ছেলের চোখ মুছিয়ে দিলেন। সেদিন সর্বেশ্বর তার সব অপারেশন স্থগিত করে দিলেন। ডাক্তার শিবানী হসপিটালে ফোন করে বলে দিয়েছেন খুব দরকার না হলে তিনি আজ যাবেন না। লক্ষ্মীকে স্যালাইন দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। সবাই লক্ষ্মীর ঘরে জড়ো হয়েছে। লক্ষ্মী আচ্ছন্ন অবসন্ন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। তাতান ভীত মুখে বসে রয়েছে লক্ষ্মীর মাথার কাছে। সন্ধ্যার সময় লক্ষ্মীর জ্বর একটু কমেছে। মা, লক্ষ্মী ক্ষীণ কণ্ঠে ডাকল। শিবানী ঘরেই ছিলেন। তিনি এগিয়ে গেলেন। তাতান কাছে এসে দাঁড়িয়েছে। আজকে ষষ্ঠী, তোমরা যাবে না ঠাকুর দেখতে? তাতান দা তো ঠাকুর দেখতে ভালোবাসে। আমরা কেউ কোথাও যাব না, আমরা সবাই তোমার কাছে আছি। তুমি সেরে ওঠো, আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেব। শিবানী লক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে দিলেন। লক্ষ্মী ঘোলাটে দৃষ্টি নিয়ে তাতানের দিকে তাকালো। তাতানের চোখ ছলছল। আমি ঠিক হয়ে যাব তাতান দা, তুমি ভেবো না। শিবানী ঘরে সব ব্যবস্থা করেছেন। মাথার কাছে হার্ট লাং মনিটর, অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন সব হাতের কাছে মজুত রয়েছে। দুটো নার্স চলে এসেছে দিনে রাতের জন্য, কিন্তু তাতান লক্ষ্মীর পাশ থেকে নড়বে না। মা বাবা বোঝাচ্ছেন, লক্ষ্মী বলছে বারে বারে, কিন্তু তাতান অনড়। সে ঠায় বসে আছে লক্ষ্মীর কাছে একটি চেয়ারে। লক্ষ্মী ঠিক না হওয়া পর্যন্ত সে কোথাও যাবে না। লক্ষ্মীর অবস্থায় দ্রুত উন্নতি দেখা দিয়েছে। 3 বছর ধরে ও যোগব্যায়াম করছে, প্রাণায়াম করছে। ওর যেমন মনের জোর আছে,
তেমনি অদম্য জীবৎশক্তিও আছে। শিবানী বললেন, লক্ষ্মী সুস্থ হয়েছে, তার স্কুল খুলেছে, কিন্তু এখন সে আরও দিন 7 বাড়িতে বিশ্রাম করবে, পুরোপুরি আরোগ্য লাভের জন্য। সে এখন 10ম শ্রেণীতে পড়ে। পরের বছর মার্চে সে মাধ্যমিক দেবে। তাতান এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। তার সাথে জয়েন্টের পরীক্ষাও দিতে হবে। সে বছর লক্ষ্মী পরীক্ষা আশানুরূপ ফল পেয়েছে। সে মাধ্যমিকে 2য় স্থান পেয়েছে সারা পশ্চিম বাংলায়। তাতানো মাধ্যমিকে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিল, কিন্তু সে প্রথম 100-র মধ্যে স্থান পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে সেটা বজায় থেকেছে, তবে জয়েন্টে সে প্রথম 10-এ স্থান পেয়েছে। সে নিজের পছন্দের মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছে। তাতান কলকাতা মেডিকেল কলেজে পড়বে। দুজনার এই সাফল্য উদযাপন করার জন্য এবার গরমে গ্যাংটক যাওয়ার প্ল্যান করেছেন সর্বেশ্বর। তারা মধ্যাহ্নে গ্যাংটকে পেকং এয়ারপোর্টে পৌঁছেছে। সর্বেশ্বর শহর থেকে একটু দূরে প্রকৃতির কোলে একটা রিসর্টে থাকার ব্যবস্থা করেছেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে লক্ষ্মী আর তাতান বায়না ধরলেও তারা আশেপাশের জায়গাগুলো একটু হেঁটে ঘুরে দেখবে। আচ্ছা যাও, কিন্তু বেশি দূরে যেও না, তাড়াতাড়ি ফিরবে। দুজনে দুজনের খেয়াল রাখবে, মা বললেন। তুমি চিন্তা করো না মা, আমরা বড় হয়েছি, তাতান লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল। দুজনে বেরিয়ে পড়ল। এই জায়গাটা শহর থেকে দূরে, তাই চারিদিক নিস্তব্ধ। দুজনে হাত ধরাধরি করে হাঁটছে। যেদিকে তাদের রিসর্ট সেই দিকটা একটা ছোটোখাটো পাহাড়। সহসা তাতার নিজের হাত ছাড়িয়ে রাস্তার উল্টো দিকে চলে গেল। রাস্তার শেষে এই দিকটা নিচু ঢাল, প্রায় 100 ফুট নেমে গেছে। তারপর কি আছে সেটা গাছের আড়ালে ঢাকা পড়ে গেছে। এয়ারপোর্ট থেকে আসবার সময় তারা দেখেছে সেখানে একটা পাহাড়ি নদী। এখন গরমকাল, জল প্রায় নেই। তারপর আবার খাড়াই পাহাড় উঠেছে। তাতানদা, অত ধার দিয়ে হেঁটো না, রাস্তার অবস্থা ভালো না, লক্ষ্মী তাতানকে সতর্ক করতে চাইল। তাতানের উচ্চতার ভীতি আছে, কিন্তু সেটা সে লক্ষ্মীর কাছে প্রকাশ করবে না, সে তো ছেলে। হঠাৎ তাতান একটা পাথরে ঠক্করকে ছিটকে পড়ল। তাল সামলাতে না পেরে সে ঢালে গড়িয়ে পড়ল। তাতানদা, লক্ষ্মী চিৎকার করে উঠল। তাতান সবেগে জোর গড়িয়ে পড়ছে। কোনো কিছু ধরে সে যে নিজেকে সামলাবে, আতঙ্কের চোটে সেটাও সে ভুলে গেছে। হঠাৎ সে একটা গাছের গুঁড়িতে আটকে গেল। তাতান সেখান থেকে পরিত্রাহী চিৎকার করছে, বাঁচাও লক্ষ্মী, আমি মরে যাব, আমাকে বাঁচাও। তুমি গাছটা শক্ত করে ধরে থাকো তাতানদা, আমি ব্যবস্থা করছি। লক্ষ্মী নিজের লাল ওড়নাটা খুলে আকাশে ছুটছে আর পাগলের মতো হাত নাড়ছে, হেল্প হেল্প। বিকেল হয়ে গেছে। লক্ষ্মীর চিন্তা হচ্ছে, অন্ধকার হওয়ার আগে যদি সে তাতানকে উদ্ধার করতে না পারে। তখনই একটা আর্মির জিপ কাছে এসে দাঁড়ালো। লক্ষ্মী ছুটে গেল। স্যার, আমার তাতানদা নিচে পড়ে গেছে স্যার, ওকে বাঁচান স্যার, প্লিজ স্যার। গাড়ি থেকে একজন অফিসার নামলেন। স্টেডি ডিয়ার স্টেডি, চলো দেখি। তিনি নিচে ঝুঁকে দেখলেন তাতান পরিত্রাহী চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। হোল্ড অন ইয়ং ম্যান, আমরা এসে গেছি, অফিসার চিৎকার করে বললেন। সমস্যা হচ্ছে আমি আহত, শোল্ডার ফ্র্যাকচার। লক্ষ্মী আগেই দেখেছে ভদ্রলোকের একটা হাত অন্যদিকের কাঁধের সাথে বাঁধা। আমার ড্রাইভারের একটা পা নেই, আমি ছুটিতে যাচ্ছি, তাই কোনো সরঞ্জাম নেই। তবে আমি কথা দিচ্ছি তোমার দাদাকে উদ্ধার না করে আমি কোথাও যাব না। লক্ষ্মীর মুখে চিন্তার রেখা ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে স্যার, নিচেও তো ভয় মরেই যাবে। আমার কাছে কিছুই নেই। আপনার গাড়িতে শক্ত পোক্ত দড়ি পাবো না স্যার? লক্ষ্মী কাতর কণ্ঠে বলল। হ্যাঁ, দড়ি আছে, নিচেও দড়ি বেয়ে উঠতে পারবে। অফিসার দড়ি বের করলেন। লক্ষ্মী ড্রাইভারের সাহায্যে দড়িটা জিপের পিছনে শক্ত করে বেঁধে নিচে ঝুলিয়ে দিল। ততক্ষণে আলো কমে আসছে। তাতানদা, দড়িটা ধরো, লক্ষ্মী চেঁচিয়ে বলল। তাতান ভয়ে চোখ বন্ধ করে রয়েছে। না না, আমি পারবো না, আমি পড়ে যাব, আমি পারবো না, তাতান ভয়ার্ত কণ্ঠে বলল। নিচের দিকে তখন অন্ধকার ঘনিয়ে উঠেছে। পাহাড়ে ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে। তাতান একবার দড়িটা ধরে উঠবার চেষ্টা করে তৎক্ষণাৎ সেটা ছেড়ে আবার গাছের গুঁড়িটা চেপে ধরল।
না না, হবে না, হবে না, তাতান হতাশ গলায় বলল। ভয় যখন মানুষের মনে চেপে বসে তখন সাহস, বিবেক, বুদ্ধি সব হারিয়ে যায়। তাতানেরও সেই অবস্থাই হয়েছে। সে চাইলে একটু চেষ্টা করলে লক্ষ্মীর এগিয়ে দেওয়া দড়ি ধরে উপরে উঠতে পারত। সে খাদের মধ্যে পড়েনি, একটা অসমতল পাহাড়ি ঢালের মধ্যে কিছুটা গড়িয়ে পড়েছে, 100 ফিটেরও কম। তার হাড় গোড় অক্ষত আছে, কিন্তু সে নিজের আত্মবিশ্বাস হারিয়েছে। আমি ওকে বাঁচাবই। লক্ষ্মী দড়ি ধরে নামতে শুরু করলো। আর্মি অফিসার অবাক চোখে মেয়েটির সাহস দেখছেন। ইতিমধ্যেই তিনি আর্মি বেসে ফোন করে দিয়েছেন। তাতানদা, কাছে গিয়ে লক্ষ্মী আস্তে করে ডাকলো। তাতান চোখ খুলল। তুমি কেন আসলে লক্ষ্মী? আমার তো বাঁচার কোনো আশা নেই। আছে তাতানদা, আছে। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তুমি কি করবে লক্ষ্মী? আমি তোমাকে নিয়ে যাব ওপরে। লক্ষ্মী দড়িটা মুখে চেপে ধরে তাতানের সামনে গাছের গুড়িটা এসে বসল। তুমি পিছন থেকে আমার কোমরটা জড়িয়ে ধরো। লক্ষ্মী তার ওড়নাটা দিয়ে তাতানকে নিজের কোমরের সাথে বেঁধেছে। তুমি কি পাগল হয়েছো লক্ষ্মী? তুমি এভাবে আমাকে অতটা ওপরে নিয়ে যাবে? তাতান বলল। হ্যাঁ। লক্ষ্মী শান্ত কণ্ঠে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি বলবো তখন খুলবে। তাতান যন্ত্রচালিতের মতো চোখ বন্ধ করল। ওপরে দাঁড়িয়ে আর্মি অফিসার মেয়েটির অপার ক্ষমতার অদম্য সাহস দেখেছেন। ব্রাভো মাই গার্ল, ব্রাভো, তুমি পারবে। তিনি লক্ষ্মীকে উৎসাহ দিলেন। তাতানকে পিঠে নিয়ে লক্ষ্মী একটু একটু করে উপরে উঠছে। লক্ষ্মী স্বাস্থ্যবতী, শক্ত সবল, সাহসী মেয়ে। তার সাথে সে গত 3 বছর যোগব্যায়ামের সাথে নানাভাবে নিজেকে তৈরি করেছে। তাতানের ছোটোখাটো চেহারা, তবে 40 থেকে 50 কেজির একটা ভার পিঠে নিয়ে জোয়ান পুরুষই পাহাড়ে চড়তে পারে না। লক্ষ্মী পাহাড়ি ঢালের খাঁজে সন্তর্পণে পা দিয়ে ধীরে ধীরে ওপরে উঠছে। লক্ষ্মীর কোমল হাত বেয়ে কোনোই বেয়ে রক্ত ঝরছে। শেষ 10 ফুট সে যেন আর পারছে না। হাতের চামড়া উঠে গিয়ে মাংস বেরিয়ে গেছে। আর্মির রেস্কিউজি বেসে পড়েছে, কিন্তু লক্ষ্মী ততক্ষণ প্রায় ওপরে পৌঁছে গেছে। বড়জোর 8 থেকে 10 ফুট বাকি ছিল। দুজন লোক কোমরে হারনেস বেঁধে নিচে নেমে দুজনকে তুলে নিয়ে আসলো। লক্ষ্মী ধপ করে রাস্তার ধারে উপর হয়ে বসে পড়ল। তাতান ভয় চোখ বন্ধ করে রয়েছে। আর্মির ডাক্তার লক্ষ্মীকে তাদের গাড়িতে তুলতে চাইলেন। না স্যার, আমি ঠিক আছি, আমার তাতানদাকে দেখুন। ও ঠিক আছে। তাতানের জ্ঞান আগেই ফিরেছে। লক্ষ্মীর 2 হাত ক্ষত বিক্ষত, রক্তে মাখামাখি। তাতান কাঁদতে আরম্ভ করলো। আরে আরে, তুমি আবার কাঁদছো কেন? তাতান কিছু বলছে না, শুধু কেঁদে চলেছে। ডাক্তার লক্ষ্মীর হাতে ব্যান্ডেজ করে দিলেন, 2 হাতে 2টো ইঞ্জেকশন দিলেন, একটা টিটেনাসের, একটা ব্যথার, সাথে কিছু ওষুধ। আর্মির জিপ দুজনকে তাদের রিসর্টে পৌঁছে দিয়েছে। এতক্ষণে সন্ধ্যা ঘনিয়ে উঠেছে। ব্রেভ গার্ল, গড ব্লেস ইউ। ডাক্তার দেখিয়ে নিও। অফিসার লক্ষ্মীর পিঠ চাপড়ে দিলেন। লক্ষ্মী আর তাতান 6 ঘন্টার বেশি নিরুদ্দেশ। তারা বলে গিয়েছিল কাছাকাছি ঘুরে ফিরে আসবে তাড়াতাড়ি। ওরা কোনো বিপদে পড়েনি তো? শিবানী ব্যস্ত হয়ে স্বামীকে নিয়ে একতলায় রিসর্টের ম্যানেজারের সাথে দেখা করলো, নিজের সমস্যার কথা বলল। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ম্যানেজার বাঙালি। আমরা জানি টুরিস্টরা এখানে এলে কাছাকাছি কোথায় যায়। আমি লোক পাঠাচ্ছি। ওদের কোনো ছবি আছে আপনার কাছে? দুজনার আধার কার্ড তো ওদের কাছেই আছে। আমার ফোনে দুজনার কিছু ফটো আছে। ম্যানেজারের সাহায্যে ফটোগুলো সঙ্গে সঙ্গে প্রিন্ট করা হলো। ম্যানেজার ছবিগুলো নিজের লোকের হাতে দিল। আমরাও যাব ওদের সাথে। শিবানী আর সর্বেশ্বর রিসর্টের লোকের সাথে বেরোবে। তখনই লক্ষ্মী তাতান চলে এসেছে। কোথায় গিয়েছিলে তোমরা? শিবানী ছুটে গেল। লক্ষ্মীর কি হলো? কোথায় লাগলো? কি করে লাগলো? আমার তোমাদের একা যেতে দেওয়াই উচিত হয়নি। আরে আরে, একটু দাঁড়াও, ওদের একটু নিঃশ্বাস নিতে দাও। চলো আমাদের ঘরে। সর্বেশ্বর সকলকে নিয়ে নিজেদের কটেজে ফিরে গেলেন। ঘরে ঢুকেই শিবানী চিন্তিত মুখে লক্ষ্মীকে জড়িয়ে ধরলেন। তোমার কি হয়েছে? বিধ্বস্ত চেহারা, 2 হাতে ব্যান্ডেজ। কিছু হয়নি মা, আমি একটু বেসামাল হয়ে গিয়েছিলাম, পড়ে গিয়েছিলাম, বেশ জোরেই পড়ে গিয়েছিলাম। একজন আর্মির ডাক্তার দৈবাত সেখানে ছিলেন। তিনি আমাকে তুললেন, ড্রেসিং করলেন, ব্যান্ডেজটা একটু মোটা করে বেঁধেছেন।
দুটো ইঞ্জেকশনও দিয়ে দিলেন। আমি বললাম আমার মা বাবাও ডাক্তার, কিন্তু বললেন আর্মির প্রোটোকল আছে, যে কোনো আঘাত সাথে সাথে ট্রিট করতে হবে। এইসব ওষুধও দিয়ে দিলেন। লক্ষ্মী তাতানের দিকে তাকালো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, তার দু চোখে জল। মাকে দেখাতে চায় না। সর্বেশ্বর ওষুধগুলো দেখে স্ত্রীর হাতে দিলেন। ইঞ্জেকশন দিয়েছে বললে? সর্বেশ্বর বললেন, হ্যাঁ বাবা, একটা টিটেনাসের ইঞ্জেকশন আর একটা ব্যথার। লক্ষ্মী হাসবার চেষ্টা করলো, যদিও তার সর্বাঙ্গে প্রচণ্ড ব্যথা, শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। শিবানী দেখেছেন লক্ষ্মীর সালোয়ার কামিজ ধুলো মাটিতে মাখামাখি, কনুয়ের কাছে রক্ত শুকিয়ে গেছে, সালোয়ারে হাঁটুর কাছে রক্ত লেগে রয়েছে। তাতানের চোখ ছলছল। আচ্ছা যাও, মুখ হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে নাও, হাতের ব্যান্ডেজটা ভিজিও না আবার। লক্ষ্মী আস্তে আস্তে বাথরুমের দিকে চলে গেল। শিবানী সেদিকে তাকিয়ে একবার স্বামীর দিকে তাকালো। শিবানী ছেলের দিকে তাকালেন। কি হয়েছে রে লক্ষ্মীর, কোথায় পড়ল? তাতান মাথা তুলেছে, তার দু চোখ ভেসে যাচ্ছে অশ্রু জলে। আরে কি হলো, বলবি তো? মা ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন। কিছু না, কিছু না। তাতান ছুটে চলে গেল। কিছুক্ষণ পরে শিবানী লক্ষ্মীর ঘরে গিয়ে দেখলেন সে অসাড়ে ঘুমাচ্ছে। চোখে জল শুকিয়ে গেছে, পাতলা ঠোঁটজোড়া শুকিয়ে গেছে, কেমন যেন নিষ্প্রভ হয়ে গেছে ফুলের মতো বালিকাটি। শিবানী ব্যথিত চোখে তাকিয়ে আছেন। সর্বেশ্বর ঘরে আসলেন। আমার মনে হয় গুরুতর কিছু হয়েছে, ও কিছু বলল না। তোমার ছেলে তার মানে ঝড়, কিন্তু কেউ কিছু বলছে না। সর্বেশ্বর বললেন। সর্বেশ্বর মেয়েকে পরীক্ষা করলেন। তার ডান হাঁটুর কাছে বেশ অনেক বড় ঘা, রক্ত জমাট হয়ে আছে। তুমি একটু দেখো তো ওর আর কোথায় কি হয়েছে। সর্বেশ্বর ঘর থেকে বেরিয়ে গেলেন। শিবানী দেখলেন লক্ষ্মী সারা পিঠে কালশিটে, কোমরে কিছু দিয়ে বাঁধা গভীর দাগ, বুকের নিচে পাঁজরের কাছে কালশিটে গভীর নখের দাগ। শিবানীর মাথা ঘুরে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। সে যখন ঘর থেকে বেরোলো, তার মুখ কাগজের মতো সাদা। কি হলো মণি, লক্ষ্মীর কি হয়েছে? তোমার মুখটা। সর্বেশ্বরের আতঙ্কে কেঁপে উঠলেন। শিবানী সব বললেন। কি বলছো তুমি? মানে ওর সাথে? আমাদের মাথা ঠান্ডা করে আগের পদক্ষেপ ঠিক করতে হবে, আগে মেয়েকে সামলাতে হবে, শিবানী বললেন। সেই রাতে শিবানী লক্ষ্মীর কাছে রইলেন। সারা রাত স্বামী স্ত্রী কেউ চোখের পাতা এক করতে পারেনি। রাতে লক্ষ্মীর ধুম জ্বর, জ্বরের করে শেষ কী সব বলছে। আমি তোমার কিছু হতে দেব না তাতানদা, আমি যেমন করেই হোক ঠিক তোমাকে নিয়ে যাব। হেল্প, হেল্প। শিবানী সর্বেশ্বরকে ডেকে নিয়ে আসলেন। লক্ষ্মীকে একটা ইঞ্জেকশন দিলেন, মাথাটা একটু তুলে ওষুধ খাইয়ে দিলেন। জ্বর কমাবার জন্য মাথায় জলপট্টি দেওয়া হলো। সকালে লক্ষ্মীর জ্বর ছেড়েছে। সে চোখ খুলল, তাকে খুব দুর্বল দেখাচ্ছে। শিবানী লক্ষ্মীকে বাথরুমে নিয়ে গেলেন। লক্ষ্মীর দুই হাতে ব্যান্ডেজ, শরীরের অবস্থাও তিনি রাত্রে দেখেছেন। আমার খিদে পেয়েছে মা, বিছানায় ফিরে লক্ষ্মী বলল। হ্যাঁ হ্যাঁ, রাতে তো কিছু খাওনি, ওকে কি দেবো গো এখন খেতে? শিবানী স্বামীকে জিজ্ঞাসা করলেন। ওকেই জিজ্ঞাসা করো, রাতে জ্বর হয়েছিল সেটা নিয়ে চিন্তা করো না, সর্বেশ্বর বললেন। শিবানী ফোন করে মাখন টোস্ট আর ডাবল ডিমের অমলেট অর্ডার করলেন, সাথে 1 গ্লাস গরম দুধ। শিবানী মেয়েকে নিজের হাতে যত্ন করে খাওয়ালেন। সবার জন্য একই জলখাবার আনানো হলো। স্বামী স্ত্রী দুধের বদলে সাথে চা খেলেন। আচ্ছা, এবার সত্যি করে বলো তো গতকাল ঠিক কী হয়েছিল? শিবানী মেয়ের পাশে গিয়ে বসলেন। সর্বেশ্বর মেয়ের দিকে তাকিয়ে আছেন। তাতান একদিকে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুই না মা, কালকে তো বললাম একটু বেয়াড়াভাবে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। লক্ষ্মী একবার তাতানের দিকে তাকালো। না, আমি জানি তার চেয়ে অনেক বেশি গুরুতর কিছু হয়েছিল, যা তোমরা আমাদের কাছে চেপে যেতে চাইছো, শিবানী বললেন। লক্ষ্মী চুপ করে মাথা নিচু করে বসে রয়েছে। আমি দেখেছি তোমার সারা পিঠে গভীর কালশিটের দাগ, কোমরের কাছে কোনো কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়েছিল, বুকের পাঁজরের কাছে কালশিটে গভীর নখের দাগ, রক্ত জমে রয়েছে, হাঁটুতে গভীর ক্ষত। শিবানী দেখলেন তাতানের দুই চোখের কুল ছাপিয়ে জল নেমে এসেছে। তুমি সব সত্যি করে বলো মামনি, আমরা বেঁচে আছি এখনো, তুমি ভয় পেও না,
গ্যাংটকে পুলিশের বড় কর্তা আমার বন্ধু, আমি কাউকে ছাড়বো না। যে তোমার সাথে এরকম করেছে তাকে কঠিন শাস্তি পেতেই হবে। সর্বেশ্বর উঠে দাঁড়িয়েছেন, তার দুই চোখে আগুন। না না বাবা, আপনি যা ভাবছেন তেমন কিছু হয়নি। লক্ষ্মী চোখ নিচু করে বলল, তাই তো জিজ্ঞাসা করছি, সত্যি করে বলো কি হয়েছিল কালকে। শিবানী অসহিষ্ণু হয়ে বললেন। লক্ষ্মী একবার অসহায়ভাবে তাতানের দিকে তাকালো। লক্ষ্মী সমস্ত ঘটনা আদ্যপান্ত বলল। আশ্চর্য, তুমি ওই রকম অসাধ্য সাধন করলে কি করে? তাতানের চেহারা ছোটখাটো, কিন্তু ওর ওজন 50 কেজি তো হবেই। ওকে পিঠে নিয়ে তুমি পাহাড়ের গা বেয়ে উঠলে কি করে? কি দিয়ে বেঁধেছিলে তুমি ওকে নিজের সাথে? শিবানী অবাক। আমার ওড়না দিয়ে। আরে তুই কেমন ছিলে তাতান? লক্ষ্মীকে কেমন করে খামচে ধরেছিলি যে ওর রক্ত বেরিয়ে গিয়েছিল? মা ছেলেকে ভৎসনা করলেন। না না মা, ওকে কিছু বলো না, ও ভয় পেয়ে গিয়েছিল। প্রায় 100 ফুট গড়িয়ে পড়েছিল ও। ভাগ্য ভালো মাঝপথে গাছের গুঁড়িতে আটকে গিয়েছিল। যে কোনো লোক ভয় পেয়ে যাবে। লক্ষ্মী তাতানকে আড়াল করতে চাইল। কিন্তু তুমি তো ওর থেকে ছোট মা, তুমি ওই রকম বিপদের মুখে নেমে পড়লে নিচে। শিবানী বললেন। আমি কি করতাম মা? তাতানদা আমার চোখের সামনে বিপদে পড়েছিল। ও বিপজ্জনকভাবে পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে। ওকে না বাঁচালে আমি কি করে, কি নিয়ে বাঁচবো মা? লক্ষ্মীর দু চোখ হঠাৎ জলে ভরে উঠেছে। তুমি তো অসাধ্য সাধন করেছো মা, আমার ছেলেকে নতুন জীবন দিয়েছো তুমি। শিবানী লক্ষ্মীকে জড়িয়ে ধরলেন। তাতান কাঁদতে শুরু করলো। সর্বেশ্বরের চোখ ঝাপসা হয়ে উঠেছে। আচ্ছা, এবার তোমার ড্রেসিংটা পাল্টাতে হবে। শিবানী, যেখানে যান এমার্জেন্সি কিট, প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিয়ে যান। শিবানী সন্তর্পণে লক্ষ্মীর ব্যান্ডেজ খুললেন। হাতের অবস্থা দেখে সর্বেশ্বর আর শিবানী কোকিয়ে উঠলেন। তাতান ফুপিয়ে কেঁদে উঠল। আরে, তোমার হাত তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই অবস্থা নিয়ে তুমি তাতানকে পিঠে করে পাহাড় বেয়ে উঠলে কি করে? এত যন্ত্রণা তুমি কি করে সইলে? 2 হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে, কনুয়ের কাছে চাপ চাপ রক্ত জমেছিল। তুমি এত কষ্ট করলে আমার ছেলেকে বাঁচাবার জন্য? শিবানীর 2 চোখ এবার ঝরে পড়েছে। আমি ঠান নিয়েছিলাম মা, আমি যেমন করে হোক তাতানদাকে ওপরে পৌঁছে দেব। সবাই কাঁদছে। আপনারা কাঁদবেন না মা, বাবা, আমার কিছু হয়নি, একটু কেটে গেছে, ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে আমি নারকেল গাছে উঠেছি নারকেল পাড়তে। কতবার কেটে গেছে, ছড়ে গেছে হাত, হাতে ঘা হয়ে গেছে। মা দাদাকে গাছে উঠতে দিত না। একবার নারকেল গাছে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়েছিল। লক্ষ্মী স্মৃতিচারণ করছে। তুমিও তো পড়ে যেতে পারতে। নারকেল গাছ 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু হয়। সর্বেশ্বর বললেন। আমি যদি পড়ে যেতাম, আমি যদি মরে যেতাম, কারো কোনো ক্ষতি হতো না বাবা। আমার প্রাণের কি মূল্য আছে? আমি গরিবের মেয়ে, সবার গলগ্রহ। আমি মলে খাবার জোগান দেওয়ার একটা মুখ কমতো। আমার 2 বোন মারা গেছে, কেউ 2 দিনের বেশি কাঁদেনি ওদের জন্য। আমাকে কেউ চায়নি, কেউ ভালোবাসেনি মা। লক্ষ্মীর মুখ করুণ হয়ে উঠেছে, চোখের জল তার ম্লান মলিন 2 গালে নেমে এসেছে। না মা, অমন করে বলো না। আমি তোমাকে ভালোবাসি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। তুমি আমার মেয়ে, তুমি আমার প্রাণ। শিবানী লক্ষ্মীকে বুকে চেপে ধরলেন। গ্যাংটকে ছুটি কাটিয়ে সর্বেশ্বর সপরিবার বাড়ি ফিরেছে। এইবার সকলে লক্ষ্মীকে নতুন করে উপলব্ধি করেছে। এতদিন সে একটি মেয়ে, যার দায়িত্ব সর্বেশ্বর গ্রহণ করেছিলেন, কিছুটা ঝোঁকের মাথায়, কিছুটা বিবেকের তাগিদে। কিন্তু এখন সেই সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে। তারা জেনেছে মেয়েটির উজ্জ্বল দিকটা, তার নিষ্ঠা, তার আন্তরিকতা, তার সাহসিকতা। লক্ষ্মী তাদের জন্য নিজের জীবন বিপন্ন করতেও পিছপা হয় না, সেটা সকলে মনে প্রাণে উপলব্ধি করেছে। তারা দেখেছে লক্ষ্মী তাদের ছেলের জন্য মর্মান্তিক যন্ত্রণা সহ্য করে তাকে বাঁচিয়েছে। শিবানী দেখেছে সেই যন্ত্রণার বীভৎস রূপ। ওই ঘটনার একটা ভালো দিক হচ্ছে তাতান নিজের ভয়কে জয় করতে শিখেছে। এতদিন লক্ষ্মীর সাথে তার সম্পর্ক ছিল শুধুমাত্র বন্ধুত্বের। তাদের ভাব কবে ভালোবাসায় পরিণত হয়েছে তাতান সেটা জানতে পারেনি। লক্ষ্মী নিজের প্রাণপণ করে তার প্রিয়জনকে বাঁচিয়েছে, এটা তার জন্য এক নতুন অনুভূতি। কেউ তাকে এত ভালোবাসতে পারে যে তাকে ছাড়া বাঁচতে পারে না। লক্ষ্মী তার জন্য নিজের জীবন বিপন্ন করেছে।
এটা তাতানের জন্য কষ্টের, কিন্তু তার সাথে কোথাও একটা ভালো লাগাও লুকিয়ে রয়েছে। বালিকা যৌবনের দোরগোড়ায় এসে পৌঁছেছে। কেউ তাকে ভালোবাসতে পারে, এটাই নবযুবকের নতুন উপলব্ধি। কখন তারা এক আত্মা দুই প্রাণ হয়ে গেছে। সময় এগিয়ে চলে। লক্ষ্মী তার তাতানদার পদাঙ্ক অনুসরণ করেছে। সেও কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে। লক্ষ্মীর সাথে ছায়ার মতো থাকে। যখন তাদের ক্লাস থাকে না, দুজনে একসাথে দেখা যায়। তাতান লক্ষ্মীর থেকে 2 বছর সিনিয়র। এমবিবিএস পাশ করে তাতান এমএস পড়ছে। সে তার বাবার মতো সার্জন হবে। লক্ষ্মী তো তার অনুগামিনী, সেও তাতানের পিছন পিছন এমএস পড়তে ঢুকেছে। তোমরা দুজনে সার্জন হয়েছ, ভালো কথা, একদিন সর্বেশ্বর বললেন। কিন্তু এবার তোমরা একটু ভিন্ন ভিন্ন ফিল্ড নিয়ে স্পেশালাইজেশন করো। দুজনেই সার্জন রইলে, কিন্তু মানুষের দেহে তো অনেক রকম সমস্যা থাকে। আমি নিউরোলজি পড়ব বাবা। আমি আপনার কাছে কাজ শিখব। সুযোগ পেলে গাইনোকোলজিও পড়ব। মায়ের কাছেও কাজ শিখব। লক্ষ্মী বলল, এ তো খুব ভালো কথা মা। একদিন আমাদের হাসপাতাল তো তোমাদেরই দেখতে হবে, চালাতে হবে। সর্বেশ্বর বললেন, আর তাতান তো ফেলোশিপের অফার পেয়েছে ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ বাবা, কিন্তু আমি ভাবছি আমি সেটা একটু হোল্ড করতে বলবো। এই বছর লক্ষ্মীরও অফার চলে আসবে আশা করি। আমি ওকে সাথে নিয়ে যেতে চাই। তাতান বলল। শিবানী স্বামীর দিকে তাকিয়ে মুখ টিপে হাসলেন। সহসা সেটার মানে বুঝতে পেরে লক্ষ্মীর মুখ রাঙা হয়ে উঠল। তাতান লক্ষ্মীকে নিয়ে আমেরিকা গিয়েছিল। 4 বছর পর দুজনে একসাথে দেশে ফিরেছে। যদিও তারা আমেরিকাতে কাজ করার লাইসেন্স পেয়েছিল, কিন্তু তারা দেশেই কাজ করবে। এবার দুজনার কর্মজীবন শুরু হয়েছে। দুজনে নিজেদের হাসপাতালে কাজ করে। লক্ষ্মী সর্বস্বরের সাথে মেজর অপারেশনে যোগ দেয়। ছোট অপারেশন সে নিজেই করতে পারে। সুযোগ পেলে সে গাইনির কোনো অপারেশন থাকলে শিবানীকে অ্যাসিস্ট করে। অন্যান্য অপারেশন তো আছেই। তাতান ওরফে দেবশ্রী ক্যান্সার বিশেষজ্ঞ। সে দেশে ফিরবার পরে তাদের হসপিটালে একটা নতুন বিভাগ খোলা হয়েছে। ক্যান্সার সংক্রান্ত অপারেশন থাকলে লক্ষ্মী তাতানকে সাহায্য করে। দুজনে পরস্পরকে যেন চোখে হারায়। হাসপাতালে থাকলে কাজের ফাঁকে ফাঁকে দুজনার দেখা হয়। ছোট ছোট অভিসারের মধ্যে ছোট ছোট ভালো লাগার ক্ষণ শরীর মন ভরিয়ে রাখে। বাড়িতে থাকলে তো আর কথাই নেই। কয়েকদিন থেকে লক্ষ্মী দেখছে বাবার একজন সহপাঠী ডাক্তার মনোজিৎ রায়চৌধুরী বাবার কাছে দেখা করতে আসেন। তিনি কলকাতার নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ। কলকাতায় ওনার হার্ট কেয়ার হসপিটালের বেশ সুনামও আছে। ওনার ছেলে অরিন্দম, সেও হৃদরোগ বিশেষজ্ঞ। আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছে। একদিন হঠাৎ লক্ষ্মী দেখল ডাক্তার রায়চৌধুরী সস্ত্রীক বাবার ঘরে বসে আছেন। স্বভাববশত লক্ষ্মী বাবার ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়েছে। সে ভাবছে পরে আসবো, তখনই বাবা ডাকলেন, মামনি এসো আলাপ করিয়ে দিই। লক্ষ্মী হাত জোর করে নমস্কার করতে গেল। এনাদের প্রণাম করো মা। লক্ষ্মী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মুখ টিপে হেসে দুজনকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ডাক্তার রায়চৌধুরী স্ত্রী কাকলি লক্ষ্মীকে নিজের পাশে বসিয়ে নিলেন। তুমি তো শুনলাম তোমার মা বাবার দক্ষিণ হস্ত হয়ে গেছো। কাকলি বললেন, না না কাকিমা, আমি ওনাদের কাছে কাজ শিখছি। লক্ষ্মী বলল। সেদিন আর বেশি কথা হয়নি। লক্ষ্মীর ডাক পড়েছে, একজন রুগীর কাছে যেতে হবে তাকে। সেদিন শনিবার, আজ সবাই বাড়িতে আছে। যদিও সর্বেশ্বর আর শিবানী সকালে একবার হাসপাতাল থেকে ঘুরে এসেছেন। প্রতিদিন সকালে যেসব রোগী হাসপাতালে ভর্তি আছে তাদের একবার দেখে আসা দুজনের অভ্যাস। আজ কোনো অপারেশন নেই। সর্বেশ্বর তেমনি ব্যবস্থা করেছেন। লক্ষ্মী দেখল বাড়িতে সাজো সাজো রব। অনেক বাজার হাট করে সর্বেশ্বর আর শিবানী বাড়ি ফিরলেন। কি ব্যাপার মা, বাড়িতে কি কেউ আসছে? লক্ষ্মী জিজ্ঞাসা করল। হ্যাঁ, আজ মনোজিৎদের খেতে বলেছি, সর্বেশ্বর বললেন। কিছুক্ষণ পরে সস্ত্রীক ডাক্তার মনোজিৎ রায়চৌধুরী ছেলেকে সাথে নিয়ে এসে পৌঁছলেন। গল্পগুজব চলছে, খাওয়া দাওয়া হলো। একদিকে সর্বেশ্বর বন্ধু আর তার স্ত্রীর সাথে গল্প করছে, অন্যদিকে অরিন্দমের সাথে লক্ষ্মী আর দেবশ্রী ওরফে তাতান। লক্ষ্মী লক্ষ্য করছে অরিন্দমের দৃষ্টি বারে বারে তার দিকে ফিরে আসছে। লক্ষ্মী সবার জন্য চা করে নিয়ে আসলো। দাও, ছুটির দিনে আমরা মা লক্ষ্মীর হাতের চায়ের অপেক্ষা করি।
সর্বেশ্বর স্নেহার্দ্র কণ্ঠে বললেন, সত্যি তাই। কাকলি চায় চুমুক দিয়ে বললেন, এবার যার জন্য আসা। কাকলি স্বামীর দিকে তাকালেন, তুমি বলবে? না না, তুমি বলো। মনোজিৎ লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আমরা আজকে এসেছি সান্নালদার কাছে ওনার মা লক্ষ্মীকে চেয়ে নিতে। কাকলি মুচকি এসে বললেন, তুমি আমার ছেলেকে বিয়ে করবে মা? লক্ষ্মী বাকরুদ্ধ, যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়িয়েছে। কেউ দেখেনি, তাতানের মুখ কাগজের মতো সাদা। সে উঠে দাঁড়িয়েছে। লক্ষ্মী শিবানীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তুমি জানতে মা, তুমি তো বলেছিলে আমি তোমার মেয়ে, আমি তোমার প্রাণ। আর বাবা বলেছিলেন উনি সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিচ্ছেন। তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো কেন মা? লক্ষ্মীর দু চোখ জলে ভরে এসেছে। সবাই স্তব্ধ, পাথর হয়ে গেছে। আমি এই বাড়ি ছাড়া কোথাও সুখী হতে পারবো না। আমি তো ভেবেছিলাম তুমি আমার মনের কথা বোঝো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। লক্ষ্মী তাতানের দিকে তাকিয়ে বলল। তাতান লক্ষ্মীর কাছে এগিয়ে আসলো। সরি কাকি, আমিও লক্ষ্মীকে ছাড়া থাকতে পারবো না। এবার তাতান বলল। মনোজিৎ আর কাকলি পরস্পরের দিকে তাকালেন। আমি একটা কথা বুঝতে পারছি না, সর্বেশ্বর, মা লক্ষ্মী তোমার মেয়ে নয়? মনোজিৎ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ও আমাদের মেয়েই বটে। 12 বছর বয়সে আমরা ওকে গ্রহণ করেছিলাম, সর্বেশ্বর বললেন। লক্ষ্মীর জীবনের ইতিহাস সর্বেশ্বর মনোজিৎকে বলেননি। ও আমাদের আদরের মা মণি, এবার আমাদের বৌমা হবে। সরি ভাই, আমরা ঠিক সময়ে বুঝে উঠতে পারিনি। সরি মামনি। সর্বেশ্বর এগিয়ে এসে লক্ষ্মীর মাথা স্পর্শ করলেন। শিবানী লক্ষ্মীকে জড়িয়ে ধরলেন। লক্ষ্মী দুজনকে প্রণাম করল। কখন তাতানো লক্ষ্মীর কাছে এসে দাঁড়িয়েছে। সেও মা বাবাকে প্রণাম করল। আজ লক্ষ্মী আর দেবশ্রীর স্বপ্ন পূরণের দিন। আজ তাদের বিয়ে। ছোটবেলার সঙ্গী আজ জীবন সঙ্গী হয়েছে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।